গণসঙ্গীত হলো মিছিলের গান, কিন্তু মজা হচ্ছে আমি মিছিলে গণসঙ্গীত গেয়ে চলছে মিছিল এরকম খুব একটা দেখিনি। ওই উই শ্যাল ওভারকাম গাইতে গাইতে চলা ছাড়া দেখেছি অন্ধ্রে গদ্যের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে চলেছে, গাইতে গাইতে এগিয়ে চলেছে মিছিল, তাতে প্রচুর মানুষ গলা মেলাচ্ছেন বা দোহারকি করছেন। আইপিটিএর আমলে গণসঙ্গীতের প্রচার প্রসার হয়েছিল নিশ্চিত, কিন্তু তার আগে কি গণসঙ্গীত ছিল না? লালন ফকিরের গান, সব লোকে কয় লালন কি জাত সংসারে ইত্যাদি, এরকম বেশ কয়েকটা গান পাওয়া যাবে যেখানে সামন্তবাদ বিরোধিতা, কুসংস্কার বিরোধিতা, জাতপাতের বিভেদ কমানো বা না রাখা। সে রবীন্দ্রনাথের সবটা আমি জানি না, কিন্তু দু তিনটে গানের কথা আমার মনে পড়ে, যেমন আকাশ ভরা সূর্য তারা, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, পথ জুড়ে কি করবি বড়াই সরতে হবে, লুট করা ধন করে জড়ো, কে হতে চায় সবার বড়, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে। কেন গণসঙ্গীতে যাবে না? খাঁচার মধ্যে কোকিলকে পুরে দিয়ে সে ডাকছে কুহু কুহু, অথবা ডাকছে না ডাকাচ্ছি, তার প্রভাব। কুহু ডাকে বসন্তকালে যৌবনের কাছে যে আবেদন নিয়ে আসে, সেই আবেদন ওই খাঁচার কুহু দিতে পারে? তার চেয়ে বোধ হয় বনাঞ্চলে গিয়ে ওই ঘুঘুর ঘু ঘু ডাক অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। আসলে আমি পঙ্গু মানুষ, এ বিষয়ে জ্ঞানগম্য কিছু নাই, অথচ আমাকে বলা হয়েছে হাতে হাতে পাহাড়ে উঠতে হবে। ফলে যা হবে তা হচ্ছে, পৃথিবীতে অনেক কথা হয় যার কোনো মানে হয় না, এক্ষেত্রে সেই রকমই দাঁড়াবে। আর ভুল হবে, তথ্যের গোলমাল হবে, এগুলো নিশ্চিত। সুতরাং আগাম মাপ চেয়ে রাখছি সবার কাছে, যারা এর সঙ্গে সম্পর্কে আসবেন বা আছেন, তাদের সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা প্রচণ্ড কৃতজ্ঞ প্রথমত। দ্বিতীয়ত আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তার 1/3 হবে কিনা জানি না, তবে চেষ্টা থাকবে যতটা সম্ভব আপনার থেকে শুষে নেওয়ার, যাতে আমরা আরেকটুখানি জানতে পারি। তো আমার প্রথম প্রশ্ন, যে গণসঙ্গীত বিষয়টা আসলে কি? আজকে বিভিন্ন টিভি শোতে কেউ কেউ গান গাইছে গণসঙ্গীত, কিন্তু অন্যান্য সঙ্গীতের সাথে পার্থক্যটা এর ঠিক কোথায় একটু আমাদের বলুন। চাষি মজুর খেটে খাওয়া মানুষের আনন্দ, দুঃখ, বেদনা, ভালোবাসা, স্বপ্ন, লড়াই, জয় পরাজয়, এসবকে উপজীব্য করে শ্রেণী সচেতন প্রয়াস যখন গান বাঁধে, গান গায়, তখন যা তৈরি হয় সেটাই গণসঙ্গীত। গ্রামসি বিশেষভাবে শ্রেণী সচেতনতার কথা উল্লেখ করেছিলেন। শ্রেণী সচেতনতার কথা ইয়েনান ফোরামে মাও সেতুংও বলেছিলেন। তো শ্রেণী সচেতনতা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লাগে, আমি একটা বাক্যে চেষ্টা করব ওটাকে বোঝাবার। শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে যে সমাজের বিকাশ হয়, সেই সম্পর্কে নিশ্চিত ধারণা এবং বিশ্বাস, এটাই শ্রেণী সংগ্রাম, এটাই তারই একটা অংশ গণসংস্কৃতি। এবং
সেই গণসংস্কৃতির একটা অংশ গণসঙ্গীত। একটু কনসাইজ করে সংক্ষেপে যদি নিয়ে আসা যায় তার আসল চরিত্র, তাহলে বর্তমানে আমাদের দেশে আধা উপনিবেশিক, আধা সামন্ততান্ত্রিক, মুৎসুদ্দি পুঁজিবাদের বিরোধিতা যে গানের মধ্যে দিয়ে করা হয়, এবং যে গানের মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষের লড়াই জেতার স্বপ্ন দেখানো হয়, সেটা গণসঙ্গীত। ইয়েনান ফোরামে মাও বলেছিলেন, সাংস্কৃতিক কর্মীরা মানুষের মনের ক্ষেত চাষ করে আর সেখানে চেতনার বীজ বুনে দেয়। গণসাংস্কৃতিক কর্মী এই কাজটা করে, গণসঙ্গীত ও গণসংস্কৃতির একটা অংশ, সুতরাং গণসঙ্গীতও ঠিক ওই কাজটাই করতে হবে, এই বোধটা দরকার গণসঙ্গীতের ক্ষেত্রে। সবচেয়ে মজার একটা কথা বলেছিলেন দিলীপ বাগচি মশাই, বলেছিলেন গণসঙ্গীত হলো মিছিলের গান। কিন্তু মজা হচ্ছে, আমি মিছিলে গণসঙ্গীত গেয়ে চলছে, মিছিল এরকম খুব একটা দেখিনি। শুধুমাত্র আমরা দেখেছি বা আমরা গেয়েছিও, মিছিলে চলতে চলতে উই শ্যাল ওভারকাম। সুতরাং সেই হিসাবে বললে গণসঙ্গীত আজও হয়ে ওঠেনি। এটুকু বললেই গণসঙ্গীত বিষয়ে যা দরকার সেটা বলা হয়। মানে মিছিলের গান হয়ে উঠতে পারলো না গণসঙ্গীত, এই জায়গায় একটু যদি ব্যাখ্যা করেন এই বিষয়টা। আসলে মিছিলের গান হয়ে উঠতে গেলে যাদের গান তাদেরকে মিছিলে থাকতে হবে। এক, মিছিলে সেই শ্রেণী সচেতনতা নিয়েই থাকতে হবে, না হলে মিছিল তো অনেক হয়, আংশিক দাবি দেওয়া, কিছু পাওয়া, কিছু অধিকার পাওয়া বা কিছু সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে মিছিলে তো হয়ই। কিন্তু সেই মিছিল জমাবার জন্য গণসঙ্গীত হতে পারে, কিন্তু মিছিলে গণসঙ্গীত গাইতে গাইতে যাওয়া সেখানে হওয়া মুশকিল হবে না, এটাই স্বাভাবিক। আর সেই শ্রেণী সচেতন মিছিল এখনো পর্যন্ত আমাদের দেশে সেভাবে তৈরি হয়নি, কাজেই মিছিলের গান হয়ে ওঠেনি। আমি দেখেছি সামান্য কয়েকটা মিছিল যেখানে গান হয়েছে। পশ্চিমবাংলায় কোনো মিছিল এরকম দেখিনি, ওই উই শ্যাল ওভারকাম গাইতে গাইতে চলা ছাড়া। দেখেছি অন্ধ্রে গদ্দরের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে চলেছে, গাইতে গাইতে এগিয়ে চলেছে মিছিল, তাতে প্রচুর মানুষ গলা মেলাচ্ছেন বা দোহারকি করছেন। পিসিএফ এর সম্মেলনে গিয়েছিলাম কেরালাতে, সেখানে দেখেছি পিসিএফ এর সম্মেলনে যারা সামিল হয়েছেন তারা ওপেন সেশনের আগে একটা মিছিল করছেন, সেই মিছিলে তারা তাদের ভাষায় গান গাইতে গাইতে যাচ্ছেন। বেশিরভাগ লোকই সেখানে গলা মেলাচ্ছে, দোহারকি করছে। বাংলাতে এরকম হয়নি সম্ভবত ওই শ্রেণী সচেতন সংগ্রাম গড়ে তোলার অভাব থেকেই। গণসঙ্গীত বলতে এখনো বাঙালিরা বিশেষ করে অনেকে আইপিটি এর কথাই ভাবে, কিন্তু আমরা দেখেছি আইপিটি এর যে ভাষা বা সুর, তার থেকে আপনার সুরটা বেশ কিছুটা আলাদা, কথাগুলো খানিকটা আলাদা। কিন্তু আইপিটি এর যে 40-এর দশকে প্রভাব, সেটা কি আপনাকেও কোথাও ছুঁয়ে গেছে? আপনার কি দৃষ্টিভঙ্গি এই বিষয়ে? মানে আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা ব্যাপার বলতে চাই, যেটা সম্ভবত আমার নিজস্বই ভাবনা। আইপিটি এর আমলে গণসঙ্গীতের প্রচার প্রসার হয়েছিল নিশ্চিত, কিন্তু তার আগে কি গণসঙ্গীত ছিল না? আমার মনে হয় ছিল। ধরা যাক লালন ফকিরের গান, সব লোকে কয় লালন কি জাত সংসারে ইত্যাদি, এরকম বেশ কয়েকটা গান পাওয়া যাবে
যেখানে সামন্তবাদ বিরোধিতা, কুসংস্কার বিরোধিতা, জাতপাতের বিভেদ কমানো বা না রাখা, এটাই বিষয়। ডিএল রায়ের গান একেবারে নিশ্চিতভাবে শুধুমাত্র দেশপ্রেমের গান হিসাবেই এসেছে। নজরুলের গান, কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, জাতের নামে বজ্জাতি সব জাত জাতিয়াত করছে, খেলছে জুয়া। এমনকি রবীন্দ্রনাথ, যাকে 70-এর দশকে শরৎ দত্ত মশায় আলোচনা করতে গিয়ে বলেছিলেন বুর্জুয়া কবি, সে রবীন্দ্রনাথের সবটা আমি জানি না, কিন্তু 2-3টে গানের কথা আমার মনে পড়ে। যেমন আকাশ ভরা সূর্য তারা, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে, লুট করা ধন করে জড়ো, কে হতে চায় সবার বড়, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে, কেন গণসঙ্গীতে যাবে না? কিংবা বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। আমি যদি সেই রকম সক্ষম হতাম, তাহলে গণসঙ্গীতের একটা সম্পূর্ণ সংকলন প্রকাশ করবার চেষ্টা করতাম, আর এই গানগুলো আর এই রকম গানগুলো খুঁজে পেতে নিয়ে সেই সংকলনে ভরে দিতাম। কিন্তু আমি তো নাচার অত জ্ঞানগম্যি নেই, গবেষণামূলক কাজ করবার মতো বুদ্ধিসাধ্যও নেই, কাজে আমি করতে পারবো না। আমার উপর প্রভাব, আসলে আমার জন্ম 41 সালে, আর আইপিটিএ ওই 40-এর দশকে, 1940-এর দশকেই দাপিয়ে বেরিয়েছে বাংলায়। আমি তখন হামাগুড়ি দেই অথবা হাবুহাটি, তো আমার উপর কি প্রভাব আশা করা যায়? পরবর্তীকালে কিছু গান কখনো ক্যাসেটে, কখনো বা সরাসরি কোনো প্রোগ্রামে শোনবার সুযোগ হয়েছে, কিন্তু ব্যাপারটা দাঁড়ালো এরকম যে খাঁচার মধ্যে কোকিলকে পুরে দিয়ে সে ডাকছে কুহু কুহু, অথবা ডাকছে না ডাকাচ্ছি, তার প্রভাব। কুহু ডাকে বসন্তকালে যৌবনের কাছে যে আবেদন নিয়ে আসে, সেই আবেদন ওই খাঁচার কুহু দিতে পারে? তার চেয়ে বোধ হয় বনাঞ্চলে গিয়ে ওই ঘুঘুর ঘু ঘু ডাক অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ পরিপ্রেক্ষিত ছাড়া বিষয়কে আলাদা করে দেখলে তার প্রভাব পড়ে ঠিকই, চেতনায় খানিকটা প্রভাব পড়ে, কিন্তু সে খণ্ডিত প্রভাব। আমার উপরেও আইপিটি এর গানের প্রভাব তেমনি খণ্ডিত, পরিপ্রেক্ষিতবিহীন যে খণ্ডন হয় সেরকমই, তার বেশি কিছু নয়। আপনি কি কোথাও কি এটাও বলতে চাইছেন যে এই ধরনের সংগঠন, বিশেষ করে আইপিটি এর মধ্যে একটা এলিট অংশেরই খালি দাপট রয়েছে এবং সাধারণ মানুষ সেটার সাথে আসলে মানে আত্মিক টান অনুভব করেনি? না, আমি এরকম বলতে চাই না। আইপিটি এর গান ওই সময় যে পরিপ্রেক্ষিতে উঠে আসছিল, সেই পরিপ্রেক্ষিতটা আমাদের একটু মাথায় রাখা দরকার। একদিকে 42-এর ভারত ছাড়ো আন্দোলন, মানুষের তাতে ব্যাপক যোগদান ছিল, লড়াই। অন্যদিকে তেভাগা এবং তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রাম, তার প্রভাব বিশেষ করে মধ্যবিত্ত সমাজ এবং চাষিদের উপর ভালোভাবেই পড়েছিল গোটা বাংলা জুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে। দক্ষিণে কায়ুর ভাইদের, চাষিদের নিয়ে যে সংগ্রাম, তারও একটা প্রভাব ছিল, অবশ্য সচেতন মানুষের কাছে, যারা সে খবর জানতেন। তার সঙ্গে সোভিয়েত রাশিয়ার বিপ্লব,
সমাজতন্ত্র গঠন, লেনিনবাদী চিন্তা, এরও প্রভাব মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের ওপর ভালোভাবেই পড়েছিল। এই পরিপ্রেক্ষিতেই আইপিটির গান, লেখক শিল্পী সংঘ, প্রগতি লেখক সংঘ এবং গণনাট্য সংঘ দাপিয়ে বেড়াচ্ছেন তখন তা বড় শিল্পীরা, যেমন হেমাঙ্গ বিশ্বাস, বিনয় রায়, গুরুদাস পাল, নিবারণ পণ্ডিত, আরো অনেকে। এর মধ্যে বিশেষ করে দুজন, গুরুদাস পাল এবং তিনজনই বলবো, গুরুদাস পাল, নিবারণ পণ্ডিত এবং হেমাঙ্গ বিশ্বাস, এদের গানের আঙ্গিকে একটা বিশেষ ব্যাপার ছিল। তা হচ্ছে লোকসঙ্গীতকে খুব ভালোভাবে ব্যবহার করার যে ক্ষমতা, সেই ক্ষমতা তারা জাহির করতে পেরেছিলেন। গুরুদাস পালের কথা একটু বিশেষভাবে বলতে হবে। বিড়ি শ্রমিক গুরুদাস পাল তার গানে স্বভাব কবি ছিলেন। গানে যেভাবে তার কথাগুলো আনতেন সেগুলো ওই তুমি এক সময় বোধহয় আমাকে একটা প্রশ্ন বোধহয় করেই বসবে, আমার গানে মাটির গন্ধ আছে কিনা আমি জানি না, মাটির গন্ধ বলতে তুমি কি বুঝিয়েছো, কিন্তু গুরুদাস পালের গানে পাওয়া যেত সেই সব কথার বাঁধুনি যে কথাগুলো খুব সাধারণ মানুষ ব্যবহার করে। যেমন ধরো, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। এত সাধারণ মানুষের ভাষায় সুন্দর করে গানের কথা বাঁধা এবং লোকসঙ্গীতের সুরে সেই গান গাওয়া, এটা গুরুদাস পালের পক্ষে সম্ভব ছিল। নিবারণ পণ্ডিত বিশেষভাবে প্রসিদ্ধ হয়েছিলেন এবং মানুষের কাছে পৌঁছেছিলেন যার জন্যে, তাহলে তার আঙ্গিক। উত্তর বাংলার ভাওয়াইয়াকে তিনি অত্যন্ত সুচারু রূপে ব্যবহার করেছিলেন তার গানে। ফলে ওই আঙ্গিকের জোরেই সাধারণ মানুষের কাছে তার গান পৌঁছে গেছিল। হেমাঙ্গ বিশ্বাস স্টলওয়ার্ট মানুষ, তিনিও লোকসঙ্গীতকে সুন্দর করে ব্যবহার করতে পারতেন। তার কথার বাঁধনিতেও এমন কিছু থাকতো যা সাধারণ মানুষকে টানে। ফলে যেখানেই গিয়েছেন সেখানে হেমাঙ্গ বিশ্বাসের গানে মানুষ উচ্ছ্বসিত হয়েছে, এটা ঠিক। কিন্তু মূল প্রশ্নটা এখান থেকে, যেখানে তুমি যাবে কি না আমি জানি না, কিন্তু আমার মন চলে গেছে, তাহলে পেলামটা কি? মধ্যবিত্তের গান হিসাবে গণনাট্য সংঘের গানকে না দেখলেও গাইছিলেন যারা, তারা মূলত মধ্যবিত্ত মানুষ, গুরুদাস পালের মতো দু চারজন ছাড়া। ফলে আঙ্গিক দিয়ে মানুষের কাছে তারা যতটা পৌঁছতে পেরেছেন, গোটা গানকে সেইভাবে নিয়ে পৌঁছতে পারেননি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তা হলো, বিভিন্ন সংগ্রামের পরিপ্রেক্ষিতে গানগুলো উঠে এসেছে, দানা বেঁধেছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে, কিন্তু এই গানগুলো আবার ওই সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে, সংগ্রামকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা পেরেছে, এরকমটা হয়ে ওঠেনি। অন্য একটা কারণ আছে, সে কারণটা না বললে এই বক্তব্যটা বোধহয় খানিকটা সংকীর্ণ থেকে যাবে। তাহলে কমিউনিস্ট পার্টির ভূমিকা। কমিউনিস্ট পার্টি তৎকালীন সিপিআই, তারা যা যা করেছে, সোভিয়েতের বিপ্লবকে নিয়েছে, কিন্তু ওই একই দশকে চীনের বিপ্লবকে এবং তার অন্তর্বস্তুকে সেভাবে গুরুত্ব দেয়নি। কেন?
কারণ চীন সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই নয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই বিষয় নিয়েই তাদের বিতর্ক ছিল। দ্বিতীয়ত, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তাদের চেষ্টা ছিল কিভাবে কমিউনিস্ট পার্টিকে আবার আইনি পার্টিতে পরিণত করা যায়। তেভাগার লড়াই আরো অনেক দূর পর্যন্ত এগোতে পারত। তেভাগার যিনি স্থপতি ছিলেন, সেই কংসারী হালদার মশাই পার্টি তেভাগার লড়াইকে স্তব্ধ করে দেওয়ার আদেশ দেওয়ার পরে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এবং পার্টি ছেড়ে দিয়েছিলেন। তেলেঙ্গানার লড়াই নিজাম শাহীর সৈন্যকে পর্যুদস্ত করে বহু গ্রামকে মুক্ত করেছিল এবং সেখানে চাষিদের সরকার গঠন করেছিল। কমিউনিস্ট পার্টি সেই লড়াইটাকে বন্ধ করে দিল, একদম হুইপ জারি করে বন্ধ করে দিল। রাজেশ্বর রাও পার্টির কথা মেনে নিয়ে তেলেঙ্গানার লড়াই থেকে সরে গেলেন এবং তেলেঙ্গানার লড়াই ক্রমশ নিচুর দিকে নামতে লাগলো নিজাম শাহীর আক্রমণে এবং ভারতীয় সেনার আক্রমণে শেষ পর্যন্ত পর্যুদস্ত হয়ে গেল। সিপিআই একটা বিতর্কের মুখে দাঁড়িয়ে নিজেদের অবস্থান ঠিক করতে দ্বিধাবোধ করছিল, শেষ পর্যন্ত করলো এনডিএফ না পিডিএফ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করব না পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট করব। সিপিআই ডিসিশন নিল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করবে, অর্থাৎ কংগ্রেস প্রগতিশীল পার্টি, তার সরকার আছে, তাদের সঙ্গে মিলে, এবং তারা ঘোষণাও করেছে সমাজবাদী গণতন্ত্র করবে, সমাজতান্ত্রিক গণতন্ত্র। সুতরাং একসঙ্গে মিলে কাজ করা সম্ভব এবং এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করার পরে কমিউনিস্ট পার্টির উপর থেকে ব্যানিং উঠে গেল, কমিউনিস্ট পার্টি নির্বাচনে লড়বে ঠিক করে নিল এবং গণনাট্য সংঘ ক্রমশ সেই পথে এগোতে লাগলো। পার্টির দ্বারা গাইডেড হয়ে ক্রমশ ভোটের গান গাওয়া শুরু করলো, আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও, এই বিষয়বস্তু নিয়ে গান এখানেই চলে গেল। ফলে আইপিটি এর আমলের যে গান শুরু হয়েছিল বা একটা পর্যায় পর্যন্ত অন্তত 10 বছর যেভাবে প্রভাব বিস্তার করেছিল, সেই প্রভাব ক্রমশ স্তিমিত হতে হতে শেষ হয়ে গেল। গণনাট্য সংঘের বিভিন্ন শাখা এখনো আছে, তারা গান টানো নিশ্চয়ই গায়, আমার নজরে পড়েনি, কিন্তু ওই সাধারণত ভোটের সময় তাদের গান টান গাওয়ার সুযোগ হয়। আর তারা পুরনো গান টান গাওয়ার সঙ্গে সঙ্গে এমন কিছু গান বাছেন বা তৈরি করেন যে গানগুলি ওই আমার পার্টিকে ভোট দাও এই কথা বলার জন্যই তৈরি হয় এবং সেই গান গাওয়া হয়। আপনার কথা শুনে মনে পড়লো বছর 5 আগে কংগ্রেসের একটা ট্যাবলোতে আমি দেখছি পথে এবার নামো সাথী এই গানটা বাজছে। তার মানে আপনার কথা থেকে উঠে আসছে যে কংগ্রেসের সাথে অ্যাকচুয়ালি বিরোধটা সেই অর্থে ছিল না, মানে তেভাগা আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর, মানে 45-এর পর থেকে কংগ্রেসের সাথে সিপিআই এর মতবিরোধ উপর ছিল, ভেতরে আর অতটা ছিল না, মানে অন্তর্বস্তুতে ছিল না। তুমি ঠিকই বলেছ। এই সূত্রে তোমার কথা থেকে একটা কথা মনে পড়লো, যে কথাটা না বললে আইপিটি এর গানের কথা অসম্পূর্ণ থেকে যাবে, তা হচ্ছে সলিল চৌধুরীর কথা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, সলিল চৌধুরীর গান। সলিল চৌধুরী মহাশয় মানুষ, পাশ্চাত্য সঙ্গীতকে ভেঙে গানের সুর তৈরি করেছেন, নতুন নতুন অদ্ভুত ভালো ভালো সুর, গানের কথাও সাজিয়েছেন, কিন্তু একেবারে আঙ্গিক সর্বস্ব। সে গান মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারেনি। একটা দুটো গান ওই পথে বা নামো সাথী কিংবা ওই হেই সামালো, হ্যাঁ হেই সামালো, হেই সামালো ধান হোক, তারপরে ওই ধর্মঘটের গান, ঢেউ উঠছে, হ্যাঁ ঢেউ উঠছে,
ঢেউ উঠছে কারাট উঠছে, এরকম দু চারটে গান ছাড়া সেভাবে মানুষের কাছে পৌঁছয়নি। নকশালবাড়ি একটা টার্নিং পয়েন্ট রাজনীতির জন্য পুরো ভারতের। প্রথমবারের জন্য ক্ষমতা দখলের কথা বলছে কমিউনিস্ট পার্টি, শুধুমাত্র একটা সরকার বদলের কথা নয়, সরাসরি। সেখানে গণসংগীতের কতটা গুরুত্ব এবং সেখানে গণসংগীতের ভূমিকা নিয়ে যদি একটু বলেন। নকশালবাড়ি সংগ্রামের যে ম্যানিফেস্টো, তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতা দখলই আমাদের প্রধান কাজ। এটাও বলা হয়েছিল যে গণসংগঠন গণসংগ্রাম বলতে আমরা সাধারণভাবে যা বুঝি তার প্রয়োজন এখন আর নেই। গণসংগঠনগুলি যেটুকু যা আছে বেশিরভাগই সংশোধনবাদের দখলদারিতে চলে গেছে। এখন গণসংগঠন করার কোনো মানে হবে না। সংস্কৃতির কথা আছে, বলা আছে যে গণসংস্কৃতি সমাজের চেতনার উপর প্রভাব বিস্তার করে, চেতনাকে আরো ধারালো করে তোলে এবং সমাজ বিকাশের সাথে সাথে গণসংস্কৃতির বিকাশ অত্যন্ত জরুরি। কিন্তু গণসংগঠন তো করবো না ঠিক করে নিয়েছিল, কাজে এই গণসাংস্কৃতিক সংগঠন তৈরি হয়নি। এই পর্বে গান টান যে হয়নি এমনটা নয়, হয়েছে। ধরো আমি একটু বিস্তৃতভাবেই বলবার চেষ্টা করছি। 60-এর দশকে গান গেয়েছেন তখন গণনাট্য সংঘের পরিস্থিতি আমি আগে বলেছি। ব্যক্তিগতভাবে দিলীপ বাগচি, যদিও দিলীপদার একটা টিমও ছিল পলাশী পাড়ায়, কিন্তু বেশিরভাগই একাই গাইতেন। হেমাঙ্গ বিশ্বাস গান গাইছেন, অজিত পান্ডে গান গাইছেন, এরকম আরো অনেক ছোটখাটো দলও ছিল। কিন্তু ছিল না যেটা, তা হচ্ছে গান গাইবার মঞ্চ, মঞ্চ সাজানো। কেন এই মঞ্চ সাজানোর লোক নেই? এগিয়ে থাকা মানুষ যারা, তারা তখন একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে গেছেন, যে অবস্থান থেকে তারা এই দিকে মনোযোগ দিতে পারছেন না। চীনের মহাবিতর্কের কথা আমাদের মনে আছে। সেখানে খুব স্পষ্টভাবে সোভিয়েত রাশিয়াকে সংশোধনবাদী, সোভিয়েত রাশিয়ার পার্টিকে সংশোধনবাদী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অধঃপতিত সমাজতন্ত্র বলে চিহ্নিত করা হচ্ছে সমাজকে, সোভিয়েত সমাজকে। একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সিপিআই ভেঙে সিপিএম হচ্ছে, কিন্তু সিপিএম হওয়াটাকে মেনে নিতে পারছেন না অনেকেই। কারণ সিপিআই থেকে সিপিএম হওয়ার যুক্তিসঙ্গত কারণও নেই, আর সিপিআইএমও যুক্তিসঙ্গত কোনো পরিপ্রেক্ষিত উপস্থিত করতে পারেনি, নির্দিষ্টভাবে কোনো কর্মসূচিও আলাদা করে নিতে পারেনি যা তাকে সিপিআই এর থেকে আলাদা নির্দিষ্টভাবে করা যায়। এই অবস্থায় কিছু কিছু গোষ্ঠী বুদ্ধিজীবীদের, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী এবং পুরনো দিনের কর্মী, একদল যুব ছাত্র, তারা সঠিক পথের খোঁজ করছিলেন। আর সেই সঠিক পথের খোঁজ করছিলেন চারু মজুমদারও। কিছু কিছু ছোটোখাটো লেখা, কিছু দলিলের কপি, এগুলি সে পৌঁছচ্ছিল 60-এর দশকে। তৈরি হচ্ছিল কলকাতা শহরতলিতে বিভিন্ন জায়গায় আলোচনা সভা, সিম্পোজিয়াম, সেমিনার, সেখানে এই প্রশ্নই আলোচনার বিষয়। সুতরাং
তখন ওই এগিয়ে থাকা লোক যারা গান বাজনা করতেন, গণসঙ্গীত গাইতেন বা চর্চা করতেন বা গীতিকার, তারাও এইখানে নিজেদের মনোনিবেশ করেছেন, এর বাইরে তারা যেতে পারছেন না। ফলে 60-এর দশকের শেষ পর্যন্ত এই গণসঙ্গীতের জগতে একটা দোলাচল তো ছিলই, কেমন একটা বিলুপ্তির ঝোঁক। 70-এও এই অবস্থা। 70-এর মাঝামাঝি থেকে ব্যাপারটার পরিবর্তন হয়ে যায়, কিন্তু সে আর একটা পর্ব। তার আগে পর্যন্ত জরুরি অবস্থায় গলা টিপে ধরেছে। বিভিন্ন জায়গার অনুষ্ঠানে, যেমন এয়ারপোর্টের একটা অনুষ্ঠানে গণসঙ্গীত শিল্পীরা গান গাইছেন, সেখানে পুলিশ গিয়ে কয়েকজনকে অ্যারেস্টও করে নিল। দিলীপ বাগচি তখন গান গাইছেন গ্রামে গঞ্জে, হ্যাজাক জ্বালিয়ে ওই চট পেতে বা শতরঞ্চি পেতে তার উপর দাঁড়িয়ে গান হচ্ছে। খোলামেলা মঞ্চে গান করার মতো অবস্থা তখন নেই। তারই মধ্যে গড়ে উঠছে শেষ দিকে, 70-এর শেষ দিকে গণবিশান, অরণি, ইউনিট থিয়েটারের মতো অজস্র সংগঠন, কিন্তু তারা সোচ্চার হতে পারছেন না। এই অবস্থায় চলছিল। জরুরি অবস্থার পরে যখন কমিউনিস্ট পার্টি, লেনিনিস্ট পার্টিগুলো বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত, তখন আবার নতুন করে কিভাবে একত্রিত হওয়ার প্রয়াসটা শুরু হলো? জরুরি অবস্থা উঠে যাওয়ার পরে একটা গণতান্ত্রিক পরিবেশ খানিকটা ফিরে পাওয়া গেল। জেলবন্দি নকশালপন্থী রাজনৈতিক কর্মীরা মুক্তি পেলেন। বাইরে বেরিয়ে এসে তারা সঙ্গী সাথীদের খুঁজলেন, একসঙ্গে আবার সংগঠিত হওয়ার চেষ্টায়। নানা বিতর্ক, সেই বিতর্কের ফলে এক ঐক্যবদ্ধ পার্টি হলো না, অনেকগুলো অংশে বিভক্ত হলো। একমাত্র সেকেন্ড সিটি ছাড়া আর সকলেই মেনে নিল যে 70-এর দশকে প্রথম দিকেই যখন নকশালবাড়ি আন্দোলন দানা বেঁধে উঠল, তখন গণসংগঠন, গণ আন্দোলন না করাটা ভুল ছিল। এই ভুলটা আরো ভালো করে ধরিয়ে দিয়েছিল অন্ধের পার্টি। অন্ধের পার্টি কিন্তু গণ আন্দোলন বাদ দেয়নি, গণসংগঠন ছিলই। সিঙ্গারেনিতে খনি শ্রমিকদের ধর্মঘট, বিশাল ধর্মঘট হয়েছিল তখনই। পার্টির হস্তক্ষেপ ছাড়াই 74-এর রেল ধর্মঘট, বিশাল আন্দোলন, যা উপেক্ষা তো করা যায় নাই। যে কোনো কথা বলতে গেলে সম্পর্কে আলোচনার দাবি রাখে। এই যে নতুনভাবে পার্টি নানান গ্রুপে বিভক্ত হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত নিল যে গণসংগঠন না করা ভুল হয়েছিল, তারা এবার গণসংগঠন করার উদ্যোগী হলো। অনেক সংগঠন গড়ে উঠল, যেমন যুব সংগঠন ROIL, ছাত্র সংগঠন RSA, কৃষক সংগঠন পশ্চিমবঙ্গ কৃষক সমিতি, কৃষক সংগ্রাম সমিতি, দুটো আলাদা আলাদা। সাংস্কৃতিক সংগঠন গড়ার প্রচেষ্টা শুরু হলো, সংগঠিত করার প্রচেষ্টা শুরু হলো 80-র দশকের ঠিক প্রাক মুহূর্তে বারুইপুরে বুদ্ধিজীবীদের সম্মেলনের মধ্যে দিয়ে। 100 জনের উপরে বিখ্যাত বুদ্ধিজীবী পুরো বাংলার, তারা জড়ো হয়ে এই শপথ নিলেন যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সামন্তবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলতে হবে। সেই সূত্রে ক্রমশ গড়ে উঠল
বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘ। এটি কি AILRC নামে পরিচিত? এটা হচ্ছে RWAIA, আচ্ছা, রিভলিউশনারি রাইটার্স অ্যান্ড Association. ইন্টেলেকচুয়ালস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। গোটা ভারতবর্ষে একটা প্রক্রিয়া চলছিল এই সমস্ত সংগঠনগুলিতে একসঙ্গে করার। PCF, অন্ধ্রের জননাট্য মণ্ডলী, বীরসম, পশ্চিমবাংলার RWAIA, পাঞ্জাবের সংগঠন, সব নিয়ে তৈরি হলো AILRC, অল ইন্ডিয়া লিগ ফর রিভলিউশনারি কালচার। এবার মজাটা দাঁড়ালো এই যে 17 ইঞ্চি বিছিয়ে দেওয়ার লোক আছে, হ্যাজাক জ্বালিয়ে করতে হবে হয়তো, কিন্তু হ্যাজাক জ্বালানোর লোক আছে, তাতে পাম্প করার লোক আছে, মঞ্চ তৈরি করে দিচ্ছে, গান গাইতে হবে, গান গাইবার জন্য ডাকছে। ব্যক্তিগতভাবে এই সময় গান গাইছেন বিপুল চক্রবর্তী, আর প্রতুল মুখার্জি, গাইছেন দিলীপ বাগচি, গাইছেন সুরেশ বিশ্বাস। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বড়সড় ডিফারেন্স দেখা যাচ্ছে। প্রতুল মুখার্জি 70 দশকে যেভাবে গান লিখতেন, যা গান লিখতেন আর গাইতেন, সেটা নকশালপন্থী চিন্তাধারার অনুগামী, সরাসরি অনুগামী। কিন্তু 80 দশকের প্রতুল মুখার্জি ওই গানগুলোকে আর গাইছেন না। এমনকি শত অনুরোধ করা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে আমরা শুনবো, আপনি গানগুলো করুন, করার জন্য ঘরোয়া বৈঠকেও তাকে বসানো গেল না, তিনি গাইবেন না। একটা দুটো উদাহরণ যদি দেন, মানে কোন গানগুলো মানে আমরা শুনেছি কিনা। ভারতের ঘরে ঘরে খেতে কলে বন্দরে লাখো লাখো কিষান লড়ছে আজ চেয়ে দেখো, গাইলেন না আর কখনো। সুরেশ বিশ্বাস কোনো কালেই নকশালপন্থীদের প্রতি খুব একটা ভালোবাসা ছিল এমনটাও নয়, আবার বিরোধী ছিলেন এমনটাও নয়, তার মতো করে গাইছেন। কিন্তু বিষয়বস্তু হিসাবে যে গান গাইছেন এবং উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী যেভাবে সুর দিয়ে গাইছেন, তা গণসঙ্গীত হয়ে উঠছে পরিষ্কারভাবে, এর কোনো সন্দেহ নেই। শত শহীদের রক্তে রাঙা পতাকা আমরা বয়ে নিয়ে চলেছি, এরকম সব গান। কিংবা ব্যঙ্গাত্মকভাবে গাইছেন ময়না মাসিল আমি খাই পান্তাওয়াতে ঘি, আমার পেটের ছেলে রাজা হলো গরবে মরি। পরেশ দা গণনাট্য সংঘের আমল থেকে এই আমল পর্যন্ত এক টানা গান গেয়ে গেছেন এমন একজন ব্যক্তি, তার নাম পরেশ দা। এই সময়ে পরেশ দা বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘের সঙ্গে যুক্ত হলেন এবং গান গাইছেন। বয়স তখন তার অনেক, আমার চেয়েও পরেশ দা, এখন তো মারা গেছেন, আমার চেয়ে অন্তত 10 বছরের বড় ছিলেন পরেশ দা। আসলে তিনি ছিলেন ভালো বাঁশি বাজিয়ে, কিন্তু গান গাইছিলেন গানের প্রয়োজনে। শুধু বাঁশি বাজিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় না, তাই গান গাইতে শুরু করেছিলেন। হেমাঙ্গ বিশ্বাস মশাই এই সময় গান গাইছেন বটে, কিন্তু গাইছেন মূলত পয়সার জন্য। ডেকে প্রোগ্রামে ডাকলে কিছু পয়সা পাওয়া যায়। উনিও বয়স হয়েছে, রোগ ভোগে জীর্ণ, দুবার টিভি হয়ে গিয়েছে, পেরে ওঠেন না, কিন্তু তবু কিছু পয়সার টানে গাইতে হচ্ছে। আর ওই 80 দশকের শুরুতে, তা নয় একটু আগে, 77, 76, 77 এই সময় গড়ে উঠছে কয়েকটা সংগঠন। যেমন উত্তরপাড়ার
টুবি সরকারের নেতৃত্বে অরণি, বাবলু ভট্টাচার্যের নেতৃত্বে ইউনিট থিয়েটার, জলি বাগচি পার্থবাবুদের নেতৃত্বে গণবিশান, বেহালাতে মনাবল বানাচ্ছেন টুবুর আওয়াজ। এরকম অসংখ্য সংগঠন আমি কোথাও দেখেছিলাম, ঠিকভাবে মনে করতে পারছি না, 137টা মতো সংগঠনের কথা, যারা গান করেন, নাটক করেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমার জ্ঞানগম্যের মধ্যে অত কিছু নেই, তাদের নামও আমি বলতে পারবো না। অ্যাজিট প্রপ, নিশান্তিকা, হালিশহর সাংস্কৃতিক সংস্থা, গণবেরী সাংস্কৃতিক সংস্থা, অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থা, এরা সব কলকাতা শহরতলি এই অঞ্চলের সংগঠন। RWA তৈরি হওয়ার পর একটা নতুন অবস্থা তৈরি হলো, বলা যায় নতুন বিতর্ক। RWA বলেছিল তার ম্যানিফেস্টোতে যে মার্ক্সবাদ লেনিনবাদ মাও সেতুং চিন্তাধারা আমাদের আদর্শ, মতাদর্শগতভাবে আমরা ওটাকেই মেনে চলব, আর আধা সামন্তবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, মৎস্যোদ্দী পুঁজি বিরোধী সংস্কৃতির চর্চা করব। প্রথম বিতর্ক হয়ে গেল মৌন বিতর্ক। বারুইপুর সম্মেলনে যারা উপস্থিত ছিলেন সেই সব বুদ্ধিজীবীদের সঙ্গে, মহাশ্বেতা দেবীর মতো বুদ্ধিজীবী, তারা RWA এর সঙ্গে সম্পর্ক রাখলেন না। যদিও ডাকলে কখনো সখনো এসেছেন বীরেন চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সে ওই অতিথি হিসাবে এসেছেন। এখানে একটা ভাঙন। এটা কি একটু ইন্টারাপ্ট, এটা কি মাওবাদ না মাও চিন্তাধারা এই ধরনের কোনো তাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে? মাও সেতুং চিন্তাধারা এটা বলা ছিল হ্যাঁ, RWA এর ম্যানিফেস্টোতে, মাওবাদ বলা ছিল না। আচ্ছা, কারণ তখন ওই মাওবাদ বলবো কিনা এই বিষয়ে যে বিতর্ক, সে বিতর্কের সমাধান হয়নি। একমাত্র MCC নামে যে সংগঠনটা ছিল তারা মাওবাদ বলতে রাজি ছিল, কিন্তু অন্যরা কেউ মেনে নেয়নি। ফলে MCCরাও তখন মাও সেতুং চিন্তাধারাই বলতেন। আর মহাশ্বেতা দেবীরা যে দূরত্ব বজায় রাখছিলেন, এটার কি মানে কারণ হিসেবে কিভাবে দেখবো আমরা? সম্ভবত এটা হতে পারে যে মার্ক্সবাদ লেনিনবাদ মাও সেতুং চিন্তাধারা বললে সরাসরি রাজনীতিকরণ হচ্ছে, আর সেই রাজনীতি সরাসরি নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। ফলত হয়তো এই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে মনে হয়েছিল যে এমনটা করা যুক্তিযুক্ত নয়। বারুইপুর সম্মেলনে বলেছিলাম বৈজ্ঞানিক সমাজবাদী চিন্তার ভিত্তিতে কাজ করব, সেটা বলাই যথেষ্ট ছিল। আবার আলাদা করে মার্ক্সবাদ লেনিনবাদ মাও সেতুং চিন্তাধারা বলার প্রয়োজনীয়তাই হয় না, কারণ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কটাতার মধ্যে ওটা পড়ে। সেই কারণেই হয়তো তারা বেঁচে গেছিলেন। তো এই প্রথম বিতর্কে একটা ভাঙন, সাধারণ প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের একটা বড় অংশের সঙ্গে এই সাংস্কৃতিক আন্দোলনের ভাঙন হল। পরবর্তী ভাঙন RWA এর মধ্যে। পাঁচটা সংগঠন ছিল, মানে রাজনৈতিক পাঁচটা সংগঠনের প্রতিনিধিরা কিংবা তাদের সমর্থকেরা। ক্রমশ তিনটে সংগঠন বাইরে চলে গেল। তার মধ্যে আছে সিটি সেন্ট্রাল টিম, তারা রইল না। তাদের ওই হাওড়াতে ছিল কমলেশের নেতৃত্বে একটা গানের দল, নাটকের দল, তারা বেরিয়ে গেল।
বেরিয়ে গেল লিবারেশন গোষ্ঠী, হুম। যারা আলাদা করে তৈরি করলো পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি মঞ্চ। বেরিয়ে গেলেন রায় মশাই, আলাদা করে করলেন সাংস্কৃতিক সমন্বয় কমিটি, সমীর রায়। রইল এমসিসি, তাদের অনুগামী কিছু লোক, পার্টি ইউনিটি তাদের অনুগামী কিছু লোক। এদের মধ্যে পার্টি ইউনিটির অনুগামীরা মনে করেন যে ওই মার্ক্সবাদ বা নওসেতুং চিন্তাধারা ওইটা না রাখলেই ভালো হতো, মানে আর গণ উদ্যোগ এরকম চাইছিল। পরিসরটা আর একটু বড় করা যেত, অনেককেই টানা যেত কাছে এবং আসতেন। কিন্তু বাকিরা অনড়, ওইটা রাখতেই হবে, নাহলে হবে না। ফলে ঐক্যের স্বার্থে ওইভাবেই চললো, কিন্তু বিতর্কটা রয়ে গেল এবং সেই জন্যে নিজেদের মধ্যে ফারাকটাও রয়ে গেল। যাই হোক, এবার গানের কথায় আসি। ওই যে বলছিলাম 17 ইঞ্চি পাতার জোগাড় হয়ে গেছে, বিভিন্ন গণসংগঠন ডেটে প্রোগ্রাম করছে, লড়াই হচ্ছে অন্ধ্র, বিহার, উড়িষ্যা। বিহারে আরওয়ালের মতো ঘটনা ঘটে গেল, যে ঘটনার জাজমেন্টের জন্যে মৃণাল সেন সভাপতিত্ব করলেন আরওয়ালে। আরওয়ালের ঘটনাটা, হ্যাঁ, আরওয়ালের ঘটনাটা যদি একটু বলেন। আরওয়ালের ঘটনা হচ্ছে, ওখানে যে কৃষকের লড়াই করছিল কৃষক সংগ্রাম সমিতি, তাদের আরওয়ালের একটা স্কুলের মধ্যে ঘিরে ফেলে পুলিশ বেপরোয়া গুলি চালালো এবং তাতে 100-র উপরে মানুষ মারা গেল। ছোট জালিয়ানওয়ালাবাগ বা আধুনিক জালিয়ানওয়ালাবাগ বলা হলো আরওয়ালকে। গণ আদালত বসলো, বিচারে দোষী সাব্যস্ত হলো পুলিশ বাহিনী এবং কর্তারা। সেই বিচার সভার সভাপতি ছিলেন সিনেমা পরিচালক মৃণাল সেন মশাই। 17 ইঞ্চি পাতা হয়েছে, মঞ্চ বাঁধা হয়েছে, সমস্ত গণসংগঠনগুলি ঝাঁপিয়ে প্রোগ্রাম করছে এবং সবাই মিলে বিভিন্ন সংগঠন, গণসংগঠন, গণসঙ্গীতের সংগঠন, তারা গান গাইছে। এটা আর একটা পর্ব, যে পর্বে গণসঙ্গীতের প্রচার প্রসার বিপুল, এবং এই অংশের বিশেষত্ব হলো আইপিটির আমলের চেয়ে অনেক বেশি গান নিয়ে অনেক বেশি সংখ্যক দল গ্রামে গঞ্জে যাচ্ছেন। বিষয়বস্তুতে এখানে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে সত্যিকারের গণসঙ্গীত যা হওয়া উচিত তাই। অর্থাৎ লড়াইয়ের সমর্থন করা শুধু নয়, লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া, লড়াইয়ের প্রয়োজনে হাতিয়ার তুলে নেওয়ার বার্তা দেওয়া, সাম্রাজ্যবাদ বিরোধিতা সরাসরি করা, সামন্তবাদীদের বিরোধিতা সরাসরি করা এবং রেখে ডেকে নয়। যার জন্য ওই সময়ের একদল গণসঙ্গীত শিল্পী বা সংগঠন, যেমন গণ অভিযান, আরডব্লিউর মধ্যে আসেনি, তারা তাদের মতো করে গান গেয়েছে, গণসঙ্গীতে গেয়েছে ঠিকই, কিছু ভালো গানও তৈরি করেছে, গেয়েছে, কিন্তু ওইভাবে সোচ্চারে রাজনৈতিক বক্তব্য বলতে তারা রাজি হয়নি। প্রতুল মুখার্জি তো মনেই করতেন যে এটা হঠকারিতা এবং এক পেশেপনা, ফলে তিনি সে গান আর গাইতেন না। পরবর্তীকালে নিজে কিছু গান বেড়েছেন, ভালো গানও বেড়েছেন, বিশেষ করে আমি বাংলার গান গাইয়ের মতো গান, আর ওই বিখ্যাত কবিদের বীরেন চট্টোপাধ্যায়ের কবিতায় সুর দিয়েছেন ইত্যাদি।
এই পর্বটায় আর একটা বিতর্ক দানা বাঁধল, সেটা হচ্ছে আঙ্গিক নিয়ে। বিষয়বস্তুতে একথা ঠিক যে একটা ব্যাপারের প্রাধান্য পাচ্ছিল, তা হলো স্লোগান।